দর্শক আসসালামু আলাইকুম। এতক্ষণে নিশ্চয় জেনে গেছেন যে শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে একটুর জন্য জিতে গেছে। একটুর জন্য জিতে গেছে দর্শক, একটুর জন্য জিতে গেছে এই কারণে বলতেছি যে মাত্র এক ওভার বাকি থাকতে শ্রীলঙ্কা জিতছে, কিন্তু যেভাবে শ্রীলঙ্কা স্টার্ট করেছিল সেইখানে আমি তো ভেবেছিলাম যে 12-14 ওভারের মধ্যে খেলা শেষ করে দিবে। দেখেন, বাংলাদেশ ব্যাটিং করতে নেমে 155 রান করেছে, মানে 155 রানের একটা টার্গেট ছুড়ে দিয়েছিল টিম শ্রীলঙ্কার সামনে। বাংলাদেশ ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 154 রান করেছিল। আসল কথা কি, প্রথমত যে কথাটা বলতে যাচ্ছি, বাংলাদেশ মূলত এই ম্যাচটা জেতার থেকে কমের পক্ষে 30 থেকে 35টা রান পিছিয়ে ছিল। এই ম্যাচ যদি বাংলাদেশকে জিততে হইতো তাহলে কমের পক্ষে 185 কিংবা 190 রান করতে হইতো, এবং সেটা করার সমূহ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু সেই জিনিসটা বাংলাদেশ কোনোভাবেই করতে পারে নাই। পাওয়ার প্লেতে যখন বাংলাদেশ ব্যাটিং করে তখন 6 ওভারে 54 রান ছিল। 6 ওভারে 54 ফর 1, একটা উইকেট ছিল। সেইখান থেকে বাংলাদেশ বাকি যে 14টা ওভার ছিল, মানে 84 বল, সেইখান থেকে বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছে মাত্র 100 রান। ভাই, টি-20 কি এইভাবে হয়? এইভাবে হয় না। আর বাংলাদেশ 180-90 রান কিভাবে করবে? আপনি যদি টপ অর্ডার থেকে শুরু করেন, পারভেজ হোসেন ইমন ছাড়া তানজিদ হাসান তামিমের কথা যদি ধরেন, তানজিদ হাসান তামিম 17 বলে 16 রান করেছেন। ক্যাপ্টেন লিটন কুমার দাস 11 বলে 16 রান করেছেন। অনেক বছর পর খেলতে নেমে, প্রায় 2.5-3 বছর পর খেলতে নেমে নাইম শেখ 29 বলে 32 রান করেছেন। ভাই, চিন্তার বিষয়, একজন প্লেয়ার যখন টি-20 খেলতে নামেন তখন যখন তিনি 28টা কিংবা 29টা বল খেলেন তখন তার সংগ্রহটা মিনিমাম 50 রান হওয়া উচিত কিংবা 45 রানই হওয়া উচিত। সেই জিনিসটা করতে ব্যর্থ হয়েছে আমাদের নাইম শেখ। মানে নামের প্রতি সুবিচার করতে পারেন নাই, বাট তিনি যে একটা স্কোর করেছেন সেই জিনিসটা সবার চোখে ধরা পড়েছে। বাট তিনি কত বল খেলে স্কোর করেছেন সেই জিনিসটা হয়তো বা কারো চোখেই কখনো ধরা পড়বে না। যারা আমাদের মতো ক্রিকেট নিয়ে আলোচনা করি, কথাবার্তা বলি, তাদের চোখে ধরা পড়লে পড়তে পারে, কিংবা অন্য কারো চোখে পড়বে না। তাওহিদ হৃদয়, তাকে নিয়ে আলোচনা কম হয় নাই। ওয়ানডে সিরিজেও তার মানে স্বার্থপর ব্যাটিং বলে যেটাকে, মানে ওয়ানডে সিরিজে আহ কি বলবো, আসলে ওয়ানডে সিরিজে যে খেলাটা খেলেছেন তাওহিদ হৃদয়, এই যে 78 বল খেলে 51 রানের ইনিংস খেলেছেন নিজের জায়গা বাঁচানোর জন্য দলে, টি-20তেও কি তিনি সেভাবে খেলতে চান? 13 বলে 10 রান করে আউট হয়ে প্যাভিলিয়নের দিকে পথ ফিরেছেন। যেই সময়টাতে বাংলাদেশের মিডল অর্ডারে রান ওঠানোর কথা, 7 থেকে 15 ওভারের মধ্যে যেখানে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 9টা ওভারে খেলা হয়, সেই 54 বলে যদি বাংলাদেশ 70টা রান করতে না পারে, তাহলে আপনার স্কোরটা আসলে আগাবে কোন দিক দিয়ে? এটা কি হয় ভাই? এটা কি হয়? শ্রীলঙ্কান টিমও তো ব্যাটিং করলো। প্রথম 6 ওভারে শ্রীলঙ্কান টিম 81 রান করলো। প্রথম 6 ওভারে শ্রীলঙ্কান টিম 81 রান করলো। দর্শক, এটা শ্রীলঙ্কার জন্য রেকর্ড। এর আগে কখনো শ্রীলঙ্কান টিম 6 ওভারে 81 রান করে নাই। সবচেয়ে মজার বিষয় কি জানেন? লিটন কুমার দাসের প্রিয় প্রতিপক্ষ যেমন জিম্বাবুয়ে, তেমনি আপনার কুশাল মেন্ডিসের প্রিয় প্রতিপক্ষ বাংলাদেশ। আর এটা একদম নিঃসন্দেহে প্রমাণিত। সেটা কুশাল মেন্ডিস যদি নিজের মুখে নাও স্বীকার করেন, তারপরেও প্রমাণিত। অন্তত পক্ষে ব্যাটে বলে প্রমাণিত, অন্তত পক্ষে খাতা কলমে প্রমাণিত, অন্তত পক্ষে স্কোর তো সেটাই বলে। এখনো পর্যন্ত কুশাল মেন্ডিস বাংলাদেশের এগেনস্টে 10টা টি-20 ইনিংস খেলেছেন। তার টোটাল রানের সংখ্যা হচ্ছে প্রায় 470+, 470+। তার মধ্যে 10 ইনিংসের মধ্যে 7টা 50 পেয়েছেন। এটা কি মানা যায় ভাই? একজন ব্যাটার বাংলাদেশের সাথে খেলতেছে, 10টা ইনিংস খেলছে, তার মধ্যে 7টা 50। বাংলাদেশের কোন ব্যাটসম্যানের আছে ভাই 10টা ইনিংস খেলছে শ্রীলঙ্কার এগেনস্টে, তার মধ্যে 7টা 50? আসলে কুশাল ম্যান্ডিসকে বোঝাটা বাংলাদেশের পক্ষে কেমন যেন একটা গোলক ধাঁধার মতো হয়ে গেছে, কেমন যেন একটা মেজের মতো হয়ে গেছে, কেমন যেন একটা আহ চক্রভিউর মতো হয়ে গেছে, যে চক্রভিউটা আসলে বাংলাদেশ কোনোভাবে পার করতে পারতেছে না। অনেকদিন পরে তাসকিন আহমেদকে আজকে এত বাজে বোলিং করতে দেখলাম। 3 ওভার বল করে তিনি রান দিলেন 43 না 44 রান দিলেন। আমার কাছে মনে হলো তাসকিন আহমেদ যদি এখানে 3 ওভার বল করে 21টা 22টা রান দিতেন, তাহলে হয়তো বা বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচে থাকতে পারতো। বাট এরকম একটা বোলিং হয়েছে, প্রথম 4 ওভারে শ্রীলঙ্কার স্কোর ভাই 60+, 64 মোস্ট প্রবাবলি। এরকম মামুলি একটা স্কোর নিয়ে যদি আপনি পাওয়ার প্লেতে অন্য কোনো টিমের রান স্কোরটা আটকাইতে না পারেন, তাহলে কিন্তু সেখানে জেতা সম্ভব না। আমি আসলে বোলারদের দোষ ভাই যেমন তেমন দেবো, আমি আসলে ব্যাটারদের দোষটাই দিব শেষ পর্যন্ত। আমাদেরকে ব্যাটাররা সবসময় ভাই ডাউন করে রাখছে। ব্যাটারদের কারণে আমরা কোনোদিনও ম্যাচ জিততে পারি নাই। ব্যাটাররা আমাদেরকে জেতা ম্যাচ হারাইছে, ইজি জেতা ম্যাচ হারাইছে। আর ব্যাটারদের কারণে যে আমরা একটু হার্ড ওয়ার্ক করে একটু হার্ড ম্যাচ গুলা যে আমরা একটু জিতবো, সেই জিতাটাও আমাদের ভাই ব্যাটাররা সবসময় স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, লিটন কুমার দাস এই সিরিজে কয়বার লেগ বিফোর আউট হয়েছে ভাই?
কয়বার লেগ বিফোর আউট হয়েছে সেই টেস্ট থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রতিটা ম্যাচে আমার কাছে মনে হয় যেন লিটন কুমার দাস লেগ বিফোর উইকেট ফাঁদে পড়ে আউট হয়েছে। লিটন কুমার দাসের এই ফাঁদ থেকে কবে বের হবেন? অ্যাজ এ ক্যাপ্টেন একটা টিমে খেলতেছেন, আপনার উচিত আসলে দলে থেকে প্রেসার কমানো। আপনি কি করেন? আপনি আগে এসে 4-5টা বল ডট খেলেন, তারপর আসলে সেই ডটটাও আর পোষাইতে পারেন না। আপনি আজকেও 11 বলে 6 রান করে আউট হয়েছেন। এই যে এত সমালোচনা আলোচনা আপনাকে নিয়ে কেন হবে না? দিনের পর দিন ব্যর্থতা, দিনের পর দিন এত ব্যর্থতার ঝুলি নিয়ে আপনি একটা টিমে কিভাবে খেলবেন? কিভাবে খেলবেন? অধিনায়কের কোঠা থেকে আপনাকে বাদ দিয়ে আমার কাছে মনে হয় যেন নেক্সট ম্যাচ থেকে ভাই আপনাকে বসায় রাখা উচিত। আপনাকে বসায় রাখা উচিত। আরেকটা বিষয় যেটা, পিছনে এতগুলো অলরাউন্ডার বসে আছে, রিশাদ হোসেন আছেন, তানজিম হাসান সাকিব আছেন, সাইফুদ্দিন আছেন, যারা ব্যাট করার আজকেও কোনো সুযোগ পান নাই, কিন্তু সেই ক্ষেত্রেও বাংলাদেশিরা যে আসলে অ্যাগ্রেসিভ মোডে ব্যাটিং করবে, একটু সরে মরে কাইত হয়ে চিত হয়ে যে ব্যাটিংটা করবে, সে ব্যাটিংটা আমরা দেখতেই পারি নাই। কেন জানি এগুলা হয় না আমাদের বাংলাদেশ দ্বারা। কেন হয় না আমি সেটা বুঝি না, কোন ক্ষেত্রে হয় সেটাও আমি বুঝি না। আপনার শামীম হোসেন পাটোয়ারি, স্পেশালিস্ট ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারিকে এত পরে কেন নামানো হইলো সেটাও বুঝলাম না। আসলে তারপরে আপনার আমাদের বোলিং এর কথা বলি, বোলাররা যখন এত বেশি মার খাচ্ছিল পাওয়ার প্লেতে, তখনও আমাদের লিটন কুমার দাস কেন রিশাদ হোসেনকে বোলিং এ নিয়ে আসলেন না সেটাও আমার বুঝে আসলো না। মানে বিষয়টা এরকম হয়েছে যেন শ্রীলঙ্কা যে 19টা ওভার খেলছে ম্যাচ জেতার জন্য, এত বল খেলার দরকার ছিল না ভাই। শ্রীলঙ্কার যেভাবে শুরুটা করেছিল সেভাবে 12-13 ওভারের মধ্যে ম্যাচটা শেষ করে দিতে পারতো, বাট কেন জানি মনে হইতেছে যে বোলাররা শেষের দিকে এসে কিছুটা ভালো করছে। আমরা সেখানে 30 থেকে 35টা রান শর্ট ছিলাম, 30 থেকে 35টা রান হইলে হয়তো বা ম্যাচটা জমে যেতে পারতো। অলরেডি জমার মতো একটা পর্যায়ে বাংলাদেশের বোলাররা নিয়ে আসছিল, কিন্তু আমাদের কিছুই করার নাই। দিন শেষে ব্যাটাররা সবসময় আমাদের মানিজ্য ডুবিয়ে দিয়েছে, আমাদের মানিজ্য ডুবতেছে এবং সামনেও আমাদের মানিজ্য ডুববে, এটা নিয়ে কোনো সন্দেহ পোষণ করার কোনো জায়গা নাই। দর্শক, আপনি চিন্তা ভাবনা করে দেখেন যে আসলে বাংলাদেশের ক্রিকেটটা কতটুকু অবনমিত হচ্ছে, কতটুকু অস্তমিত হচ্ছে। আপনি নিজেই চিন্তা করে দেখেন। আপনার ব্যক্তিগত মতামত আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।